হাফ পাওয়ার পজিশনের সেই ফ্রিকোয়েন্সিকে আমরা F2, আর সেম ভাবে নেগেটিভ সাইডের হাফ পাওয়ার বোঝায়, ধরেন কোনো একটা সিগন্যালের পাওয়ার ডিপেন্ড করে কিন্তু সেই সিগন্যালের অ্যামপ্লিটিউড কত বড় না ছোট সেটার উপর। নর্মালি পাওয়ারের সূত্রটা ছিল A²/R, এরকম টাইপের একটা সূত্র ছিল। তো এর উপরে ডিপেন্ড করে, অ্যামপ্লিটিউড বেশি হইলে পাওয়ার বেশি হবে, কম হলে কম হবে। এখন হাফ পাওয়ার পজিশন বলতে ওই সিগন্যালের এটা যদি 100% পাওয়ার হয়, তাহলে ওই সিগন্যালের তার 50% পাওয়ার যে জায়গায়, এই মোটামুটি ধরলাম আমি এইখানে 50% পাওয়ার যে জায়গায়, সেইখানকার ফ্রিকোয়েন্সি মোটামুটি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি আমরা বলি সেটাকে। এবং 3 dB ব্যান্ডউইথ হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি দুটোর পার্থক্যই হচ্ছে আমাদের 3 dB ফ্রিকোয়েন্সি। তাহলে দুইভাবে এটার সংজ্ঞা দেওয়া যায়। একটা হচ্ছে পাওয়ারের রেসপেক্টে আমরা বলবো যে ম্যাক্সিমাম যে পাওয়ার তার 1/2 বা হাফ পাওয়ার এই পজিশনের যে ফ্রিকোয়েন্সি পার্থক্য, সেটা থেকে আমরা যে ব্যান্ডউইথ পাবো সেটা হচ্ছে 3 dB ব্যান্ডউইথ। সেমটা আরেকভাবে কাজ করে, আরেকভাবে সংজ্ঞাটা দেওয়া যায়। সেটা হচ্ছে আমি যদি পাওয়ার রেসপেক্টে না বলে অ্যামপ্লিটিউডের রেসপেক্টে বলি, তখন আমি বলবো কি যে পজিশনে 7.7 এই পার্সেন্টেজ অ্যামপ্লিটিউড আসে, মানে এটা যদি 100 হয় তাহলে অ্যামপ্লিটিউড হচ্ছে 7.7 অ্যারাউন্ড, একটু উপরের দিকে হয়। এটা মনে হয় পাওয়ার স্কেলে আসছে বলে এবারে মাঝে মাঝে হাফ পয়েন্টে নিচ্ছে। কিন্তু আমি সেম সিগন্যালটা যদি অ্যামপ্লিটিউড আকারে, মানে এটা ধরেন অ্যামপ্লিটিউড, কোন একটা সিগন্যাল এমন আছে, এটা যদি 100% হয় তাহলে তার 70% যেখানে আছে সেই পজিশনের ফ্রিকোয়েন্সিকে আমরা বলবো 3 dB ফ্রিকোয়েন্সি, আর সেই ফ্রিকোয়েন্সি দুইটার পার্থক্যকে আমরা 3 dB ব্যান্ডউইথ বলবো। আচ্ছা, 70% এটা বাদ দেন, এটা যদি মনে হয় কঠিন হয়েছে তাহলে আমরা পাওয়ারের রেসপেক্টে সংজ্ঞাটা দিব। মানে আমি বলতে চাচ্ছি দুইটার সংজ্ঞা দেওয়া যায়, 3 dB ব্যান্ডউইথ বা 3 dB ফ্রিকোয়েন্সি কখনো যদি আসে, সেক্ষেত্রে সেটার ডেফিনেশন দুইভাবে দেওয়া যায়। তো যেহেতু এই পিডিএফটা আপনাদের প্রোভাইড করা হয়েছে, তাহলে আপনার পয়েন্টের দিলেই হবে। আচ্ছা, নিচের দুইটা ডেফিনেশন দরকার নাই, এটা শুধুমাত্র নামটা জানলেই হবে যে ব্যান্ডউইথ ক্লাসিফিকেশন এই 4 ভাবে করা হয়। এরপরে আসতেছে যে কোয়াক্সিয়েবল কেবল। আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, মানে কোশ্চেনটা এমন যে পরীক্ষায় আসবেই এমন বলা যাবে না, তারপরও দিলেও দিতে পারি। এখন দিলে কেমন পরীক্ষায় কোশ্চেনটা আসবে যে কোয়াক্সিয়েবল কেবল এবং ফাইবার অপটিকের ভিতরে পার্থক্যটা। তো এই দুইটাই কিন্তু আমাদের মিডিয়াম বা চ্যানেল। কোয়াক্সিয়েবল কেবল কেমন, ধরেন ভিতরে একটা কপার কোর বা কোর থাকবে, তার উপর একটা শিল্ড থাকবে, এটা হচ্ছে ইনসুলেটর। একটু ভুল লিখছে এখানে, অ্যারো চিহ্নটা এখানে হবে না, অ্যারো চিহ্নটা এখানে হবে। এই যে এটা হচ্ছে ইনসুলেটর, এর উপরে আর একটা মেটেরিয়াল থাকে যেটা হচ্ছে কন্ডাক্টর। মানে তাহলে সিগন্যাল আমাদের দুই পাথে প্রোভাইড হতে হবে, এই যে এইটা আর এইটা, তার উপরে আবার একটা শিল্ড থাকে। তো এই ধরনের কেবলকে কোয়াক্সিয়েবল কেবল বলতেছে। আর ফাইবার অপটিক সম্পর্কে, এটা হচ্ছে 3টা লেয়ার থাকে মেইনলি। ভিতরে আমাদের ফাইবার কোর, মানে আমাদের কাছের যে তৈরিটা এটা, তারপরে হচ্ছে কোর, দেন ক্লাডিং, তারপরে হচ্ছে কোটিং। 3টা কি বলে লেয়ার থাকে এটার। কোটিং এ হচ্ছে মেইনলি আমাদের কোনো আলো ট্রান্সমিট হয় না, আলো ট্রান্সমিট হয় হচ্ছে এই যে ভিতরের এটা দিয়ে। আর এটা ফাইবার অপটিক, যখন আপনারা কমিউনিকেশন ওয়্যারলেস কমিউনিকেশন করবেন হয়তো ইলেকট্রিক্স পড়ানো হবে, এর ভিতর দিয়ে কিভাবে আসলে এই কোর আর ক্লাডিং এর ইন্টারফারেন্স রিফ্লেকটিভ ইন্ডেক্সের পার্থক্যের উপর ডিপেন্ড, এটা হচ্ছে ওই যে অভ্যন্তরীণ প্রতিফলন যেটা হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যেটা, সেই অনুপাতে আলো আমাদের ডেটা ট্রান্সফার করে। তো এখানে
অ্যাডভান্টেজ যদি দেখি বা দুটার ভিতরে পার্থক্য দেখি, তো অবশ্যই এদের ভিতরে স্ট্রাকচারাল পার্থক্য তো আছেই। কোয়াক্সিয়াল কেবলটা হচ্ছে নর্মালি টুইস্টেড পেয়ার থেকে সুপিরিয়র, বাট অপটিক্যাল ফাইবার থেকে কিন্তু আবার সুপিরিয়র না, কারণ অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ তো অনেক বেশি কোয়াক্সিবল থেকে। তারপর হচ্ছে এটার স্মল সাইজ, লাইট ওয়েট এবং টাকাও কম লাগে মোটামুটি। এটার সব থেকে লোয়ার অ্যাটেনুয়েশন, এটা মানে অনেক বেশি ফাইবার অপটিক পপুলার কারণ এর ব্যান্ডউইথ বেশি এবং অ্যাটেনুয়েশন কম। মানে আর যাই হোক না কেন, এই দুইটার খুব বেশি পরিমাণের জন্য দেখা যাচ্ছে ফাইবার অপটিকটা অনেক পপুলার। তারপর এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে না, তার মানে ইন্টারফারেন্স বা ইম্পালস নয়েজ এইগুলা আসতেছে না। তো আলটিমেটলি এই জন্যই অ্যাটেনুয়েশনটা কম, মানে অ্যাটেনুয়েশন কম এটা মেইন ফ্যাক্টর। কেন কম? এই ধরনের কারণের জন্য। ওকে, ওয়্যারলেস মিডিয়ামের, আচ্ছা এটা খুব একটা, আচ্ছা তারপর একটু দেখি না, মানে ওয়্যারলেস মিডিয়া আমাদের যেহেতু চ্যানেল সম্পর্কে একটু পড়া হচ্ছে, তো প্রথম কোএক্সিবল কেবল দেখলাম, ফাইবার অপটিক কেবল দেখলাম, এই দুইটা ওয়্যার্ড মিডিয়াম, নট ওয়্যারলেস। পরবর্তীতে 3 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়া। ওয়্যারলেস মিডিয়া অবশ্যই কোনো তার থাকবে না এখানে, তার মানে ওয়্যার থেকে ফ্রিডম, ইজি টু সেট আপ করতে ইজি, এবং এর যে কোনো মানে এক্সপ্যানশনটাও ইজি। নর্মালি দেখা যাচ্ছে যে ওয়্যার মিডিয়াগুলোর এক্সপেনশনের ক্ষেত্রে বেশ মানে টাইম লাগে, জায়গা চিন্তা করা লাগে, তারপর এনভায়রনমেন্টের কেমন ইফেক্ট পড়ে সেগুলো দেখা লাগে। কিন্তু ওয়্যারলেসের ক্ষেত্রে ওইগুলো আর কি অত বেশি ইফেক্ট করে না। এরপরে হচ্ছে এই যে গ্লোবাল কভারেজটা বেটার, ফ্লেক্সিবিলিটিও অনেক বেশি, মোর ফ্লেক্সিবল ওয়্যারলেস নেটওয়ার্ক। দেন কস্ট ইফেক্টিভ। আচ্ছা এখন কস্ট ইফেক্টিভের বিষয় হচ্ছে স্মল রেঞ্জে কস্ট ইফেক্টিভ কিন্তু না, মানে ধরেন আপনি বললেন যে ওয়্যারলেস একদম ছোট একটা জায়গায় ইউজ করব, সেটা থেকে ছোট একটা জায়গায় কিন্তু ওয়্যার্ড গুলো ইউজ করা বেটার। কিন্তু ইন কেস কনসিডার করি আমরা একটু একটু বড় এরিয়া, সেক্ষেত্রে ওয়্যারলেসটা মোর কস্ট ইফেক্টিভ। আচ্ছা এরপরে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে এখানে, যেহেতু ওপেন স্পেস, সেক্ষেত্রে এখানে কিন্তু সিকিউর মানে লেস সিকিউর, যে কোনো ডেটা যে কোনো সময় হারাই যেতে পারে বা চুরি হতে পারে। তারপর ইন্টারফারেন্স অনেক বেশি পরিমাণে থাকে এখানে, আর এই যে জ্যামিং হওয়ার চান্সটা আছে, সিগন্যাল জ্যাম হওয়ার চান্সটা আছে এখানে। তো এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ আমরা দেখলাম ওয়্যারলেস মিডিয়ামে। এরপরে কিছু নয়েজের টাইপ আমরা দেখব এখানে, থার্মাল নয়েজ, দেন শর্ট নয়েজ, এরপরে কিছু আছে হচ্ছে হোয়াইট নয়েজ, ইম্পালস নয়েজ, কোয়ান্টাইজেশন নয়েজ। তো তো এখন আমরা আসি থার্মাল নয়েজটা কি। নাম শুনে বোঝা যাচ্ছে যে থার্মাল যখন আসে অবশ্যই টেম্পারেচারের কিছু বিষয় থাকবে এখানে। তো এটা মেইনলি ইলেকট্রনের যে ফ্লো, ইলেকট্রন ফ্লো হইলে তো টেম্পারেচার বাড়ে, মানে টেম্পারেচার এক্স্যাক্টলি কি, এক ইলেকট্রন কোনো একটা পাথে যাচ্ছে, সেই ইলেকট্রন বা ইলেকট্রন অন্য কোনো মেটেরিয়ালের সাথে, মেটেরিয়াল না পার্টিকেল, যখন ইন্টারাকশন হয় তখন হিট তৈরি হয়, সেটাই হচ্ছে মানে টেম্পারেচার বা থার্মাল হিট। এখন এইটার জন্য যে ধরনের নয়েজ বা তৈরি হবে র্যান্ডম মোশন অফ ফ্রি ইলেকট্রন ইন এ কন্ডাক্টর, সেটাকে আমরা থার্মাল নয়েজ হিসেবে ধরবো। আর এটা সূত্র হচ্ছে কেটিবি, মানে পিএন ইকুয়াল টু কেটিবি। এখন কেটিবির কি কি, এই কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, ওই যে বোল্টজম্যান কনস্ট্যান্ট যেটা ছিল সেটা, টি ফর টেম্পারেচার, আর বি হচ্ছে ব্যান্ডউইথ। তো খেয়াল করে দেখতে হবে এক এক চ্যানেলের জন্য কিন্তু এক এক রকম আপনার নয়েজটা আসবে, ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে। টেম্পারেচার এক হলেও এক একটা চ্যানেলে এক নয়েজ আসবে এখানে। আর এই নয়েজ গুলো হচ্ছে প্রেডিক্টেবল নয়েজ, মানে চ্যানেলের ব্যান্ডউইথ সম্পর্কে তো অবশ্যই জানা থাকতে হবে, মানে একটা চ্যানেল সম্পর্কে জানা মানে তার ব্যান্ডউইথ মোটামুটি জানি আমরা।
তো তাহলে টেম্পারেচার উপর ডিপেন্ড করে এটা সেম সূত্রই যেহেতু, তো এটা প্রেডিক্ট করা যায় যে থার্মাল নয়েজটা আসলে ওই চ্যানেলের জন্য কত হতে পারে। আর ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সির জন্য এটা হচ্ছে থার্মাল নয়েজ ইজ স্প্রেড ইউনিফর্মলি, মানে ইউনিফর্মলি বলতে সবভাবে সমানভাবে বিস্তৃত হতে থাকে আপ ভেরি হাই ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে থার্মাল নয়েজটা বাড়তে থাকে, এটাই বলছে। এরপরে আসতেছে শর্ট নয়েজ। এখন শর্ট নয়েজের বিষয়টা হচ্ছে আমরা অ্যাক্টিভ ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যেগুলো ইউজ করি, অ্যাক্টিভ অ্যাক্টিভ আর প্যাসিভ জানা আছে হয়তো ইলেকট্রনিক্সের বিষয়গুলো। অ্যাক্টিভ হচ্ছে যেগুলো পাওয়ার রিলেটেড কাজ থাকে, যেরকম ধরেন অপেম, তারপর হচ্ছে ওই যে জাংশন বেস যেগুলা, এগুলো। আর রেজিস্টার, ইন্ডাক্টর, এগুলো কিন্তু আমাদের প্যাসিভ এলিমেন্ট। এখানে এই এই যন্ত্রগুলো চালু করতে গেলে আলাদা করে পাওয়ার তাকে সাপ্লাই দেওয়া লাগে না। কিন্তু অপেম বা আর কি জানি বললাম, আর এই যে পিএন জাংশন গুলো, এগুলোর আলাদা বেরিয়ার বা পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে ওগুলো চালু করতে গেলে। তো সেগুলোর আমরা অ্যাক্টিভ এলিমেন্ট বলি। এখন অ্যাক্টিভ এলিমেন্টের ক্ষেত্রে একটা পোটেনশিয়াল বেরিয়ার থাকে। এখন ধরেন পোটেনশিয়াল বেরিয়ার আমি যদি গ্রাফ আকারে বোঝাতে চাই যে বেরিয়ারটা এই পর্যন্ত, এখন কোনো একটা ইলেকট্রনকে যদি এক সাইড থেকে অন্য সাইডে যাইতে হয় তাহলে কি করতে হবে, সেই ইলেকট্রনকে অবশ্যই বেরিয়ার ক্রস করে অন্য সাইডে যেতে হবে, তাই না? তো এই ক্রস করার জন্য মেইনলি একটা নয়েজ তৈরি হয় এখানে। when the electrons and holes cross the barrier short noise is produced, মানে ওই ওই ক্ষেত্রে তখন একটা নয়েজ প্রডিউস হয়, সেই নয়েজকে নর্মালি শর্ট নয়েজ বলা হয়। তো তাহলে মাথায় একটাই রাখতে হবে আমাদের, অ্যাক্টিভ এলিমেন্ট গুলোই শর্ট নয়েজ তৈরি হয়, কিন্তু প্যাসিভ এলিমেন্ট গুলোই কিন্তু শর্ট নয়েজ হচ্ছে না। তো সেই জন্য রেজিস্টর বা ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এগুলোই কিন্তু শর্ট নয়েজ নাই। আচ্ছা, এখন হোয়াইট নয়েজটা কি? আচ্ছা, এখানে আরেকটা লাইন এখানে আছে, খেয়াল করি। ইফ দ্য অ্যাক্টিভ ডিভাইস প্রোভাইডস অ্যাম্প্লিফিকেশন, নর্মালি যদি কোনো ডিভাইস, অ্যাক্টিভ কোনো ডিভাইস যেরকম অপেন অ্যাম্প্লিফিকেশন প্রোভাইড করে, তাহলে ওর ভিতরে যে নয়েজ আছে সেটাও কিন্তু মানে অ্যাম্প্লিফাইড হয়ে সিগন্যালের সাথে সাথে অ্যাম্প্লিফাইড হবে। এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সকে বলা হচ্ছে হোয়াইট। আচ্ছা, তো হোয়াইট নয়েজ এখানে আলাদা করে টাইপ অফ নয়েজের ভিতরে হোয়াইট নয়েজ একটা আছে। এটার সংজ্ঞা হচ্ছে ইট ইজ এ নয়েজ which contains all frequency with a flat power spectrum density। মানে নর্মালি কোনো ক্ষেত্রে নয়েজ গুলো ইউনিফর্মলি না বেড়ে স্কোয়ার রেঞ্জ বা কিউব রেঞ্জে বাড়ে, কিন্তু হোয়াইট নয়েজটা হচ্ছে আসলে স্কোয়ার বা কিউব না, স্ট্রেট লাইনে রয়েছে এইভাবে। মানে ধরেন আপনি ইউনিফর্মলি বাড়তেছে, তো সেই ধরনের যে যে নয়েজ গুলো এই ধরনের প্যাটার্ন ফলো করে সেগুলোর হোয়াইট নয়েজ বলে। আর ইম্পালস নয়েজ যেরকম, এটা একটা হোয়াইট নয়েজ, যে আপনি অ্যাম্প্লিফিকেশন করতেছেন, তো সিগন্যালও যতটুকু অ্যাম্প্লিফাইড হচ্ছে, নয়েজও ততটুকু অ্যাম্প্লিফাইড হচ্ছে, তার মানে সেই ইউনিফর্মলি আস্তে আস্তে বাড়তেছে, তো সেটা হচ্ছে হোয়াইট নয়েজ। এরপর একটা সিম্পলস নয়েজ। তো এটা কখন নাম, ইট ক্যান অকার ফ্রম সুইচিং ট্রানজিয়েন্ট। সুইচিং ট্রানজিয়েন্ট বলতে তাহলে কাইন্ড অফ ট্রানজিয়েন্ট যখন হচ্ছে, সুইচিং ট্রানজিয়েন্ট অন অফ টাইপের, তখন একটা নয়েজ যখন অ্যাড ক্রিয়েট হয় বা অকার হয়, সেই ক্ষেত্রে সেটাকে ইম্পালস নয়েজ বলে। এই নয়েজগুলোর পালস পার সেকেন্ড এই টার্মে প্রকাশ করা হয়, যে এক সেকেন্ডে কতগুলা নয়েজ আসতেছে। ইম্পালস ইম্পালস মেইনলি এটাই, ধরেন আপনি সেকেন্ড সেকেন্ডে ভাগ করে এর ভিতরে কতগুলো আসতেছে, হয়তো ধরেন এক সেকেন্ডে 0.1, তো
এটার মান খুব একটা বেশি না ইম্পালস নয়েজের। এরপরে আসছে কোয়ান্টাইজেশন নয়েজ। আচ্ছা, আপনাদের পরবর্তীতে হয়তো স্যাম্পলিং করানো হবে, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন এগুলা। তো কোয়ান্টাইজেশন এখন যদি বলি, ওই টাইমটাই খেয়াল, ওই টাইমটাই একটু একটু ডিটেলসে হয়তো পড়ানো হতে পারে কোয়ান্টাইজেশন নিয়ে। তো যখন আমরা এসি থেকে ডিসি করি সিগন্যাল, এসি থেকে ডিসি করি, তখন আসলে ডিসি জিনিসটা কি? ডিসি হচ্ছে ডিসক্রিট নাম্বার বা স্যাম্পল। যেরকম ধরেন এই পজিশনে ভ্যালুটা কত, এই পজিশনে ভ্যালু কত, এরকম টাইপের টাকে আমরা তো ডিসি বলতেছি। আর এসি হচ্ছে কন্টিনিউয়াস পাথ। এখন এই কন্টিনিউয়াস থেকে যদি ডিসক্রিট করতে চাই, তখন আমরা প্রথমে কি কাজ করি, এক একটা নির্দিষ্ট পজিশনে পজিশনে এটাকে স্যাম্পলিং করা হয় বা কাট করা হয়। তখন আমরা দেখি যে এই পজিশনে এর ম্যাগনিটিউডটা কত, এই যে ম্যাগনিটিউড কত, এটাকে বলা হচ্ছে কি স্যাম্পলিং করা। এর পরবর্তীতে ধরেন আমি যদি বলি যে এটাকে কাট করলে আমি এই ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 5, এই ভ্যালুটা হচ্ছে 4.5। তো আমার স্কেলে যদি 4.5টা না থাকে, আমার 5 আর 4ই আছে, তার মানে 0.5টা আমার মিসম্যাচ হয়ে যাচ্ছে না? ওটাই হচ্ছে কোয়ান্টাইজেশন নয়েজ। মানে ধরেন আমার 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 হাতে একটা স্কেল আছে, সেই স্কেলটা শুধুমাত্র 5 মেজার করতে পারে, 4 মেজার করতে পারে, 3 মেজার করতে পারে। কিন্তু আমি কাট করার সময় দেখলাম কি আমার এটা 4.5 আসছে, মানে অ্যারাউন্ড 4 আর 5 মাঝামাঝি। আমি এই স্কেল দিয়ে তো মেজার করতে পারবো না। তখন একটু বাড়ানো লাগবে বা একটু কমায়ে এটাকে বলবো 4, বা একটু বাড়ায় 5 বলবো। এখন এই যে কম বেশি করলাম, তার মানে কিছু নয়েজ অ্যাড হইলো, সেটাই হচ্ছে কোয়ান্টাইজেশন নয়েজ। তো কোয়ান্টাইজেশন নয়েজ অ্যারাইজেস during the visualization process as the sampled data are different from the quantized data. এই যেটাই আমি আমি মাত্র বললাম না, ধরেন স্কেলিং করার সময় একটু বাড়িয়ে বা কমিয়ে লিখতে হয় এক্সাক্ট স্যাম্পল ডেটা থেকে। এই তো কোয়ান্টাইজ আর স্যাম্পল ডেটার যে পার্থক্য, সেটা থেকে মোটামুটি কোয়ান্টাইজেশন নয়েজটা একটু অ্যাড হয়। এটা হতেই হয়, কারণ একদম এক্স্যাক্টলি সবগুলো পয়েন্ট আমরা স্কেলে রাখতে পারি না। যদি রাখতে হয় সেক্ষেত্রে বিট সংখ্যা অনেক বেড়ে যায়, আর মানে দামি হয়ে যায় জিনিসটা, সার্কিটটা দামি হয়ে যায়, দামি বলতে কস্টলি হয়ে যায়। আচ্ছা, এর পরবর্তীতে আসতেছে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও, এসএনআর। আমাদের মেইনলি ম্যাথ যদি প্রথম স্লাইড থেকে থাকে, তো মোটামুটি এসএনআর মানে এই পোর্শন থেকে থাকবে। আগে তো সব থিওরিক্যাল কথাবার্তা হলো। আচ্ছা, এসএনআর কি? সিগন্যাল টু নয়েজ রেশিও, নাম শুনলে এই একই এসএনআর। ধরেন একটা সিগনালে অল্প একটু নয়েজ আছে, একদম ফুল নয়েজ ছাড়া সিগন্যাল করা যায়, যায় না তা না, কিন্তু আমাদের মানে ট্রান্সফর্ম হতে গেলে সিগন্যালে অবশ্যই কিছু না কিছু নয়েজ থেকেই যায়। তো এই পার্সেন্টেজটা বা রেশিওটা, সেটাই হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। এটা কিভাবে মেজার করা হয় দেখেন, পিএস বাই পিএন, মানে ডিজায়ার সিগন্যাল টু দ্য লেভেল অফ নয়েজ। মানে আমাদের যে সিগন্যালের পাওয়ার ভাগ নয়েজের পাওয়ার, এটাই হচ্ছে এসএনআর। কম্পেয়ার দ্য লেভেল অফ ডিজায়ার সিগন্যাল টু দ্য লেভেল অফ নয়েজ। তার মানে নিচের পোর্শনটায় থাকবে হচ্ছে আমাদের নয়েজের পাওয়ার, আর উপরের পোর্শনে থাকবে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল যে সিগন্যাল, সেটার সেটার পাওয়ার। আর এই জিনিসই যদি আমরা ডেসিবল স্কেলে নিয়ে যাই, এখন কথা হচ্ছে আমরা ডেসিবলে আসলে কেন নিব, না নিলে কি সমস্যা ছিল না? আসলে মানে সমস্যা তো ছিল না, কিন্তু হয় কি এই রেশিওটা অনেক বড় বা ছোট, মানে কাইন্ড অফ পয়েন্ট সামথিং সামথিং আসতে পারে, বা অনেক বড় একটা মান আসতে পারে। তো এই বড় আর ছোট এই মানকে ইজি করার জন্য আমরা ডেসিবল স্কেলে নিয়ে আসা হয়, ডিবি স্কেলে বা ডেসিবল স্কেলে নিয়ে আসা হয়, লগারিদমিক ভ্যালুতে নিয়ে আসা হয়। সেটা হচ্ছে 10 log 10 পিএস বাই পিএন। আর তো এসএনআর ডিবি পরীক্ষায় যদি আপনারা এই সূত্রটি ইউজ করেন, জাস্ট এখানে ছোট করে ডিবি স্কেলে লিখবেন আর কি, যে আমি এসএনআর ডিবিতে লিখতেছি। আর এক্স্যাক্টলি এসএনআর যে রেশিও, সেটার ক্ষেত্রে আসলে জাস্ট দুইটা
ভ্যালু ভাগ দিলেই হয়ে যায়। ওকে, এই সূত্রটা না লাগলেও হয়, কারণ নর্মালি পরীক্ষার ক্ষেত্রে পিএসটাই দেওয়া থাকে, পিএস বাই পিএন এই মানটাই দেওয়া থাকে। আর যদি না দেওয়া থাকে, ভোল্টেজের মান দেওয়া থাকে, তাহলে একটু ক্যালকুলেশন করে আসলে বের করে নিতে হয়। ভোল্টেজ আর পাওয়ারের সূত্রটা হচ্ছে যে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এখানেও ভি স্কোয়ার বাই আর। আর ভিএন মানে নয়েজের ভোল্টেজ, আর ভিএস মানে সিগন্যালের ভোল্টেজ। এখন খেয়াল করি আমরা, যদি এক্সামে পির মান দেওয়া থাকে, মানে পাওয়ারের মানগুলো দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র ইউজ করব। আর পরীক্ষায় যদি ভোল্টেজের দেওয়া থাকে, যে ধরেন আপনার বলে দিল যে সিগন্যাল হচ্ছে 10 ভোল্ট আর নয়েজ হচ্ছে 0.1 ভোল্ট, এরকম টাইপের কিছু একটা বলে দিল, তাহলে আপনারা চাইলে সেই ভোল্টেজ থেকে পাওয়ার ক্যালকুলেশন করে তারপরে এটা ইউজ করতে পারেন সূত্র, বা একবারে ডিরেক্টলি একটা সূত্র এস্টাবলিশ আছে, জাস্ট মানটা বসাই দিলেও হবে। এই যে পিএস এর জায়গায় ভিএস স্কোয়ার বাই আর, আর পিএন এর জায়গায় ভিএন স্কোয়ার বাই আর, এই মানটা বসে দিলে এখানে স্কোয়ার জাস্ট একটা অ্যাড হয়। তার মানে আমরা কি জানি, লগের ভিতরে এই পাওয়ারে এই পাওয়ারে যে ভ্যালুটা থাকবে সেটা সামনে চলে আসে। তার মানে এই দুইটা সামনে এসে জাস্ট 10 গুণ 2 20। তাহলে আমরা যদি ভোল্টেজের মান দিয়ে ম্যাথ করতে যাই, তাহলে এখানে 20 হবে। পাওয়ারের স্কেলের মান ক্যালকুলেশন করতে চাই, তাহলে এখানে 10 হবে। এটাই, আর কিছু না। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা কি দেখলাম, এসএনআর বা সিগন্যাল টু নয়েজ রেশিও ডিবিতে এবং নর্মালি ডিবি কোশ্চেনে পরীক্ষায় যায় আর কি। এরপরে আসতেছে আর একটা টার্ম, নয়েজ ফিগার। নয়েজ ফিগারটা হচ্ছে কাইন্ড অফ এনএফ, এটার দ্বারা প্রকাশ করা হয়, ইজ এ মেজার অফ ডিগ্রেশন অফ সিগন্যাল। ডিগ্রেশন মানে ক্ষয় বা নষ্ট হয়ে যাওয়া, সিগন্যালের ক্ষয় টু নয়েজ রেশিও কজড বাই কম্পোনেন্ট ইন এ সিঙ্গেল চেইন। কম্পোনেন্ট দ্বারা মানে সিগন্যালে যে কত পার্সেন্টেজ আসলে ডিগ্রেশন হচ্ছে, সেই সেই ফিগারকে আমরা কি নয়েজ ফিগার বলা হয় এখানে। তো নয়েজ ফিগারের সূত্রটা 10 log 10 এই যে এসএন এসএনআর ভাগ এসএনআর। কার এসএনআর? এটা হচ্ছে ইনপুটের এসএনআর ভাগ আউটপুটের এসএনআর। বুঝছেন, মানে কঠিন না বিষয়টা, জাস্ট যখন নয়েজ ফিগার আসবে তখন আমরা এই যে এসএনআর দিয়ে ক্যালকুলেশন করব, ইনপুট ভাগ আউটপুট। তাহলে এখানে জিনিসটা আমাদের কি করতে হবে, আহ, একটু কঠিন করলে কঠিন করা যায় ম্যাথটা। ধরেন একটু যদি ডিটেলসে দিল যে নয় আগে ক্যালকুলেশন করে আপনাদের ইনপুট এবং আউটপুট এসএনআর বের করতে হবে, দেন তারপরে নয়েজ ফিগারটা ক্যালকুলেশন করতে হবে। কিন্তু এই নয়েজ ফিগার বের করতে গেলে হুট করে ক্যালকুলেশন করা যাবে না, আগে এসএনআর ক্যালকুলেশন করে এনে তারপর এখানে মান বসাতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটা থিওরাম দেখব, সেটা হচ্ছে শ্যানন হার্টলি থিওরাম। শ্যানন হার্টলি থিওরামে এরা মানে কি মেজার করছে, সেটা হচ্ছে চ্যানেলের ক্যাপাসিটি। একটা একটা চ্যানেলে কত ক্যাপাসিটি হবে সেটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে, এক হচ্ছে সেই চ্যানেলের ব্যান্ডউইথ, সেই চ্যানেলের এসএনআর। তো এই দুইটার উপর ডিপেন্ড করে মেইনলি চ্যানেল ক্যাপাসিটি নির্ণয় করা হয়। এবং সূত্রটা কি, সি ইকাল টু বি লগ টু 1 + এসএনআর, এস বাই এন বা এসএনআর। খেয়াল করি আমরা যখন এইখানে, ধরেন আমি কোশ্চেনে জাস্ট বলা হইলো যে কোনো একটা চ্যানেল ক্যাপাসিটি কত, যার ব্যান্ডউইথ এত, আর সেটার হচ্ছে এসএনআর এর মান দেওয়া আছে, বা শুধু এস এবং শুধু এন এর মান দেওয়া আছে। এই ক্ষেত্রে আপনারা কিন্তু ডিবি স্কেলে নিবেন না, ডিবি স্কেলে না, এটা জাস্ট একদম প্রথমে যেটা ছিল না, এটা পি বাই এন, মানে পাওয়ার, ওয়াট মিটার বা শুধু ওয়াট, ওয়াট মিটার বলে ভুল বললাম, মিলি ওয়াট বা ওয়াট, যে কোনো একটা সিঙ্গেল
ইউনিটে নিয়ে যাবেন আপনারা, দুইটাই সেম ইউনিটেই নিবেন। কোনো কোনো সময় পরীক্ষায় কিন্তু আলাদা আলাদা ইউনিটে দেওয়া থাকে, যেরকম পাওয়ারের ক্ষেত্রে হয়তো ওয়ার্ড দেওয়া আছে, আর আপনাদের এন এর ক্ষেত্রে হয়তো মিলি ওয়ার্ড দেওয়া আছে, তো দুইটাই কিন্তু সেম ইউনিটে নিয়ে তারপর ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, যেরকম ধরেন এখানে কিন্তু একটা ম্যাথ দেওয়া আছে, যেরকম ব্যান্ডউইথ ইজ 30 কিলো হার্টজ আর এসএনআর হচ্ছে 40 ডিবি, হোয়াট ইজ দ্য চ্যানেল ক্যাপাসিটি। এখন আপনি যদি হুট করে এখানে লিখেন যে সি ইকুয়াল টু 30 × 10⁻³ কারণ অবশ্যই কিলো, কিলো থেকে আপনারা একদম স্ট্যান্ডার্ড ইউনিটে নেবেন, লগ টু 1 + 40। যদি এই যে এসএনআর তো আমরা দেখলাম যে এসএনআর বলে যে 40 ডিবি, তো আমি এখানে যদি 40 লিখে দিই এই অ্যান্সারটা কিন্তু হবে না। এই 40 থেকে আপনার কিন্তু কাইন্ড অফ ওই যে আগের যে সূত্রটা ছিল, এই যে এখান থেকে 40 থেকে এই ভ্যালুটা বের করতে হবে, বুঝছেন? উল্টা ক্যালকুলেশন, যে তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, 40 দেওয়া আছে ইকুয়াল টু 10 লগ 10 p/n বা ps/pn, এখন যার যেটা মনে হলো। কেউ চাইলে এখানে s/nও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে কি হবে, এই 40কে 10 দ্বারা ভাগ করতে হবে, মানে সাইড সেন্স যদি আমি করি, আর লগ উঠাইতে হবে। লগ উঠানোর মান তো জানি আমরা কি, ওয়াই সাইডে 10⁻⁻, মানে 10⁻ নিতে হয়, তাহলে লগটা ক্যান্সেল আউট হয়ে যায়। কারণ 10 কেন নেব, কারণ এর বেস আছে 10, যদি 2 থাকতো তাহলে আমরা 2⁻ নিতাম। এইভাবে s/n এই মানটা ক্যালকুলেশন করে দেন আপনাদের এই শ্যানন হার্টলি ক্যাপ সূত্রটায় বসাইতে হবে এবং অ্যান্সার বের হবে। বুঝছেন? আমার এখানে এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবে, যদিও এটা খুব বেশি কঠিন না, ছোট ছোট ম্যাথ, তারপরেও কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো থাকবে। ধরেন ক্যাপাসিটি বের করতে বলছে, তারপর বা ক্যাপাসিটি দেওয়া আছে ব্যান্ডউইথ বের করতে বলছে, এসএনআর দেওয়া আছে s/n এর মানটা বের করতে বলছে, এভাবে। আচ্ছা, ইমপ্রুভমেন্ট লাগবে না, এটা হচ্ছে কিভাবে শ্যানন হার্টলি সূত্রটা আসে সেটা আহ, ব্যাখ্যা করছে, বাট ওটা দরকার নাই। আচ্ছা, আমি মাত্র যে অঙ্কটা বলে দিলাম এখানে অঙ্কটা করেই দেওয়া আছে, দেন ধরেন যেটা বলছিলাম যে আপনাদের ব্যান্ডউইথ দেওয়া আছে আর নয়েজ, সিগন্যাল টু নয়েজ রেশিও দেওয়া আছে, ক্যাপাসিটি বের করতে বলছে, ডিটারমাইন দ্য চ্যানেল ক্যাপাসিটি। তো আমরা এই 55 ডিবি বা আগের অঙ্কটাই হচ্ছে 40 ডিবি ছিল, সেইখান থেকে আগে s/n এর মানটা বের করতে হবে। কিভাবে? এই যে আমরা জানি বা নাও বা উই নো, যে কোনো কিছু লিখতে পারেন, 10 log 10 s/n ইকুয়াল টু 55, এটা দেওয়া আছে। এখন কোশ্চেনের উপর ডিপেন্ড করবে কি দেওয়া আছে। তারপরে কি 10টা এদিকে যাবে, মানে 5/5। আর যখন আমরা লগারিদমিক 10 ভিত্তিক লগারিদমিকটা উঠায় ফেলি, সেই ক্ষেত্রে আমরা 10⁻, ডান সাইডের যে অংশটা আছে সেটা বসাই। তো এই এই মানটা এখন আমাদের এখানে যে ক্যালকুলেশন করে যেটা হবে, সেটা এখন আমাদের এই যে শ্যানন হার্টলি ক্যাপ থিওরামে বসাইতে হবে, সি ইকাল টু বি লগ টু 1 + s/n। এখন আপনি ক্যালকুলেটারে বসাইলে যে মান আসবে সেটাই, যে ধরেন এত বিপিএস, বিপিএস মানে বিট পার সেকেন্ড। আর এই মানটা তো আমরা অনেক বড় একটা মান, তাহলে আমরা চাইলে এটাকে আরেকটু ছোট, মানে চোখে ইজি লাগে দেখতে, সেটা করতে পারি। সেটা হচ্ছে 1000 দিয়ে ভাগ দিলে কিলো বিপিএস পাই, মানে পাবো আর কি। যদি এমন হয় এই মানটা আরো বড়, সেক্ষেত্রে আপনারা কিলোর জায়গায় মেগা নিয়ে আসতে পারেন, মানে যেটাই ইজি হয় দেখতে সেটা। আচ্ছা, এর পরবর্তীতে না, এটা লাগবে না। আচ্ছা, লাস্টটা একটু দেখি যে যদি কোনো ক্যাসকেডেড স্টেজ থাকে, মানে ধরেন অ্যাম্পলিফিকেশনের ক্ষেত্রে।
R1 মানগুলো দেওয়া আছে। আচ্ছা, জাস্ট সূত্রটা দেখাইতে হবে। ক্যাসকেডের সিস্টেম থাকে, ধরেন অনেকগুলা অ্যাম্পলিফায়ার পাশাপাশি লাগানো আছে, সেটাকে আমরা ক্যাসকেডেড বলি। মানে অনেকগুলো ইকুইপমেন্ট যদি সিরিজ আকারে লাগানো থাকে, একটার ইনপুট আর একটার আউটপুটে যাবে, এরকম যদি হয়, সেক্ষেত্রে সেই সিস্টেমগুলোর ক্যাসকেডেড সিস্টেম বা সিরিজ সিস্টেম বলা হয়। তো এমন যদি হয়, সেই ক্ষেত্রে টোটাল নয়েজ রেশিও এন আর, এটা হবে হচ্ছে সূত্রটা NR1, প্রথমটার নয়েজ নয়েজ রেশিও প্লাস NR2-1/A1, এটা হচ্ছে গেইন। মানে এই অ্যাম্পলিফায়ারের এই যে অ্যাম্পলিফিকেশন তো করতেছে, তার মানে সামথিং গেইন হচ্ছে গেইন, প্লাস NR3-1/A1 ইন্টু A2। এরপরে মানে যতগুলা থাকবে আর কি মেইনলি সেটা, তাইলে হচ্ছে লাস্ট আসবে NRN/এত, সবগুলো গুণ করে তার আগেরটা পর্যন্ত গেইন গুলো গুণ করতে করতে হবে। মানে সূত্রটা কিন্তু মুখস্থ করলে অনেক কঠিন লাগতেছে, কিন্তু আপনারা যদি একবার একটু ছবির সাথে মিলান, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা কঠিন না। ক্যাসকেডেড যেহেতু সবগুলোর যোগ যোগ হবে, এবং যেহেতু ক্যাসকেডেড, তো একটার আর একটার উপরে ইম্প্যাক্ট আছে কিছু না কিছু, সেই ইম্প্যাক্টের জন্যই মোটামুটি সবার সাথে এই যে একটা স্টেজ পর পর গুণ হচ্ছে এগুলা। তাহলে এখানে দেখেন মান কিছু দেওয়া আছে, যদি এরকম টাইপের ছোটখাটো ম্যাথ দিল 2-3 মার্কের, যে আমার 3টা সিস্টেম আছে, 3টা ক্যাসকেডেড স্টেজ, ইন্ডিভিজুয়াল গেইন দেওয়া আছে আমার, এবং ইন্ডিভিজুয়াল এনআরও দেওয়া আছে। তাহলে টোটাল এই সিস্টেমের টোটাল নয়েজ রেশিওটা কি হবে, সূত্র অনুযায়ী সূত্রটা আগে ডেভেলপ করতে হবে আপনাদের। যদি 4টা থাকতো তাহলে এখানে আর একটা আসতো, NR4-1 ভাগ A1 A2 A3। ঠিক আছে, তো এই মানগুলো জাস্ট মান তো দেওয়াই আছে, যা বসাইলে ক্যালকুলেশন করে যেটা হবে সেটা। এটা হচ্ছে নয়েজ রেশিও, আর নয়েজ ফিগার যেটা, সেটা হচ্ছে এই যে 10 log 10, এই যে নয়েজ রেশিওটা দিলে যেটা হবে সেটা হচ্ছে নয়েজ ফিগার। এটাই হচ্ছে লাস্ট। তার মানে মোটামুটি আমরা কিন্তু 3টা টাইপের ম্যাথ একটু দেখলাম। এক, এসএনআর ক্যালকুলেশন, আর একটা হচ্ছে শ্যানন হার্টলি থিওরাম, যেটাতে ক্যাপাসিটি ক্যালকুলেশন, চ্যানেল ক্যাপাসিটি ক্যালকুলেশন, আর এই লাস্ট দেখলাম হচ্ছে কোনো একটা ক্যাসকেডেড সিস্টেমের ওভারঅল নয়েজ রেশিও ক্যালকুলেশন। ঠিক আছে, এই 3টা টাইপের জিনিস আমরা তো কিন্তু দেখলাম। আচ্ছা, প্রথম লেকচার এই পর্যন্ত। এখন যেহেতু আমাদের পরীক্ষা কিন্তু অনেক আগেই, মানে আমি তো ভাবছিলাম এক্সাম হয়তো এই মাসের লাস্টের দিকে, বাট এক্সামের টাইম কি আপনারা জানছেন? 19 তারিখে শুনতেছি নাকি এক্সাম শুরু হবে, সেক্ষেত্রে টাইমটা তো খুবই কম। আচ্ছা, 2 নম্বর পার্টে বা আমরা লেকচার 2-তে যেটা, সেটা হচ্ছে মডুলেশন পড়বো, অ্যামপ্লিটিউড মডুলেশন। তো প্রথমে শুরু করি আমরা, দেন পরবর্তী যতটুকু আগাবে, দেন তারপর থেকে আমরা ক্লাস, মানে ফিজিক্যাল যে ক্লাস হবে আমার আগামী শুক্রবার, সেখানে আমরা কন্টিনিউ করব। তো মডুলেশন, মডুলেশন কেন করি আমরা, বলেন কেউ একজন বলেন, মডুলেশন কেন দরকার, বা মডুলেশন কি জিনিস, কেন দরকার তো পরে আসো, মডুলেশন কি? সব মনে হয় জয়েন্ট হয়ে বসে আছেন, আমি একাই বলে যাচ্ছি। ওকে, মডুলেশন হচ্ছে কাইন্ড অফ একটা দ্বারা আর একটা ম্যানিপুলেট হওয়া, মানে কোনো কিছুর প্রভাবে যদি কারোর কোনো কিছু চেঞ্জ হয়ে যায়, সেটাকে আসলে মডুলেশন বলতেছি। তো কমিউনিকেশন সিস্টেমে এখানে মেইনলি কার দ্বারা কি প্রভাবিত হচ্ছে, ধরেন কোন একটা সিগন্যাল আমি কাউকে পাঠাবো, সে আমার কথাটাই, আমার কথাটা আমি যদি মানে চিৎকার করে কোনো কিছু বলি, তাও হয়তো অনেকেই শুনতে পারবে, বাট এটা যদি আরো দূরে আমি পাঠাতে চাই, সেক্ষেত্রে মানে চিৎকার করলেও কাজ হচ্ছে না, এমন একটা ভাব, তাহলে পাঠাতে গেলে আমার কিছু একটা করা লাগবে। এখন সেই প্রসেসটাই হচ্ছে মডুলেশন। তো এখানে মেইনলি 2 ধরনের সিগন্যাল থাকবে। এক হচ্ছে আপনার ফান্ডামেন্টাল সিগন্যাল, মানে আপনি যে সিগন্যালকে পাঠাতে চাচ্ছেন, কোনো এক জায়গায় ট্রান্সফার করতে যাচ্ছেন,
সেটার নাম মডুলেটিং সিগন্যাল। ওকে, আমরা যাকে মানে যার দ্বারা মডুলেশন করব সেটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল বা ফান্ডামেন্টাল সিগন্যাল। আর এর সাথে একটা হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার সিগন্যাল আমাদের দরকার। আসলে মেইনলি এই হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালটাই মডুলেটেড হয়, মানে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালটার পরিবর্তন হয় উইথ রেসপেক্ট টু আমাদের ফান্ডামেন্টাল সিগন্যাল। এখন বিষয়টা হয় যে আপনার কেউ বলতে পারেন যে আমার তো আসলে দরকারই ফান্ডামেন্টাল সিগন্যাল ট্রান্সফার করা, তাহলে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল চেঞ্জ হয়ে আসলে লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল আসলে আমার আসল যে ফান্ডামেন্টাল সিগন্যালটা ছিল ওইটার পাওয়ার বাড়ে বা ও এনার্জি ডেভেলপ হয় দূরে যাওয়ার জন্য। তো মডুলেশন তাহলে আমরা কি বলবো? এটা একটা প্রসেস যেটা কমিউনিকেশন সিস্টেমে ইউজ হয়, যার ইন হুইচ মানে যেখানে এ হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল ইজ ইউজ টু ট্রান্সমিট দ্য লো ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যাল, বা এখানে কেউ যদি বলে লো ফ্রিকোয়েন্সি মডুলেটিং সিগন্যাল সেটাও হবে। তাহলে ব্লক ডায়াগ্রাম আকারে যদি দেখানো হয়, আমাদের ইনপুট হচ্ছে দুইটা, একটা আমাদের মেসেজ সিগন্যাল বা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল এমটি, আর একটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, সেটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল হইতে হবে। তো এখানে দেখেন 5 কিলোহার্টজ দিছে আর এখানে 1000 কিলোহার্টজ দিছে। এই দুইটা সামহাও একসাথে কম্বাইন হয়ে আমাদের আউটপুট সিগন্যাল ওয়াইটি তৈরি করবে। এখন কম্বাইনটা কিভাবে হয়? কাইন্ড অফ গুণ করে, মানে আমাদের এমটি ইন্টু সিটি, এমটি ইন্টু সিটি ইকুয়াল টু ওয়াইটি, আউটপুট ইকুয়াল টু দুইটা ইনপুটের গুণফল। এখন পরবর্তীতে আমরা সূত্র ডেভেলপ করব পরে। মডুলেশন কাকে বলে সেটা আমরা দেখলাম, মডুলেশনের ব্লক ডায়াগ্রামও দেখলাম, যে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আর হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল একটা সিস্টেমের ভিতরে যাবে, দেন মডুলেশন হওয়ার পরে আউটপুট একটা সিগন্যাল ওয়াই অফ টি পাচ্ছে। এবং দুইটার ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, যে লো ফ্রিকোয়েন্সি কাইন্ড অফ 5 কিলোহার্টজ, আর হাই ফ্রিকোয়েন্সি মানে অনেক বেশি হাই উইথ রেসপেক্ট টু লো। লো ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সিটা বেশি হতো। আচ্ছা, এখন আসি কেন আমাদের মডুলেশনটা দরকার হচ্ছে। মডুলেশন যদি না করা হতো সেই ক্ষেত্রে আমাদের এই যে অ্যান্টেনা, অ্যান্টেনা মানে তো জানি আমরা, অ্যান্টেনা হচ্ছে ট্রান্সমিটার বা কোনো সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করে যে ইউনিটটা, সেটা এই অ্যান্টেনার লেন্থ অনেক বেশি হতে হতো। একটা একটা সূত্র ছিল, সূত্রটা এল ইকুয়াল টু ল্যামডা বাই 4 এরকম টাইপের একটা সূত্র ছিল মনে হচ্ছে, আমার মাথায় আসতেছে না। যাই হোক, তো নর্মালি যদি লো ফ্রিকোয়েন্সি হয় সেক্ষেত্রে ল্যামডা অনেক বেশি হয়, মানে ছোট হয় না, অনেক বেশি হয়। তো তার সেই অনুপাতে এই অ্যান্টেনার লেন্থটাও আসলে ওর রেসপেক্টে বড় হয়ে যায় অনেক। আচ্ছা, সূত্রটা মনে হচ্ছে এমনই ছিল, বাট আমি একটু কনফিউজড হয়ে গেছি যে এক্স্যাক্টলি এল ইকুয়াল টু ল্যামডা বাই 4 কিনা, বাট অ্যারাউন্ড এমন যে ল্যামডার সাথে সাথে আমাদের লেন্থ, অ্যান্টেনার লেন্থটাও কম, মানে অনেক বেড়ে যায় আর কি, যদি আমরা মডুলেশন ইউজ না করি। আর হাই ফ্রিকোয়েন্সি হইলে কি সুবিধা? ফ্রিকোয়েন্সি হাই যখন হবে তখন আমাদের ওয়েভলেন্থ বা ল্যামডা এর মানটা অনেক ছোট হয়ে আসে। আর সাথে সাথে যেহেতু আমাদের দেখতেছি এটা ইনভার্সলি, সরি, নর্মালি মানে প্রপোর্শনাল আর কি, এল আর ল্যামডা প্রপোর্শনাল, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টেনা সাইজটাও লো হয়ে যায়। তো অ্যান্টেনা সাইজ লো হওয়া তো ভালো, মানে ধরেন লম্বা অ্যান্টেনা ইউজ না করে আমরা একটি স্মল অ্যান্টেনা ইউজ করতে পারি। এরপরে কি আরো একটা একটা ওয়াইড ব্যান্ড সিগন্যাল একটা ন্যারো ব্যান্ড সিগন্যাল কনভার্ট করতে পারি, মানে ধরেন একটা সিগন্যাল যা পাস হইতে তার যে চ্যানেল দরকার সেই চ্যানেল ব্যান্ডউইথ অনেক বেশি ধরলাম। এখন ওটাকে যদি একটি ন্যারো ব্যান্ড সিগন্যাল তৈরি করা যায়, সেক্ষেত্রে আমার
চ্যানেলের ব্যান্ডউইথ অনেক বেশি না হইলেও সমস্যা নাই। এটা হচ্ছে এর আরেকটা কি বলে অ্যাডভান্টেজ। দেন অ্যাটেনুয়েশন, ডিস্টরশন, ইন্টারফারেন্স এগুলোও কমায়। আর কমিউনিকেশনের রেঞ্জ বাড়ায়। এই যে রেঞ্জ বাড়ায় মেইনলি আসলে এইভাবে চিন্তা করলেও হয় যে ধরেন ব্যান্ডউইথ তো কমে যাচ্ছে, একটা ন্যারো ব্যান্ড হয়ে যাচ্ছে, তার মানে আমাদের একটা কমিউনিকেশনের চ্যানেল ভিতরে যতগুলা সিগন্যাল পাস আগে হতো তার থেকে বেশি হচ্ছে বা রেঞ্জটা বাড়তেছে। তারপরে হচ্ছে মডুলেশন অ্যাভয়েডস মিক্সিং দ্য সিগন্যাল, ইন্টারফারেন্স কমায়, তার মানে হচ্ছে সিগন্যালের মিক্সটা কমায় ফেলে। কারণ মডুলেটিং সিগন্যালগুলো ধরেন আমার কথা এবং আরেকজনের কথা কাইন্ড অফ প্রায় কাছাকাছি, হতে পারে একটু আলাদা বাট প্রায় কাছাকাছি, দুইজনের একটা মিক্স হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। বাট যদি মডুলেশন হয় এদের ক্যারেক্টারিস্টিক পার্থক্য অনেক বেড়ে যায়, যাতে করে আসলে মিক্সড হয় না। এমন না যে একদমই মিক্সড হয় না, কিছু কিছু অল্প স্বল্প কম্পোনেন্ট ইন্টারফারেন্স হয়, কিন্তু আলটিমেটলি আমরা বলতে পারি যে মিক্সিংটা হচ্ছে না। তারপর হচ্ছে মাল্টিপ্লেক্সিং করা যায় এইখানে। এটা কিন্তু যদিও অনেক লাস্ট দিছে, মানে ধরেন 1 2 3 4 5 6 7 একদম লাস্ট অপশনটাই দিয়েছে মাল্টিপ্লেক্সিং করা যায়, বাট এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ যে মডুলেশন করলে একটা সিগন্যালের মাল্টিপ্লেক্সিং এটা অ্যালাউ করে। এখন মাল্টিপ্লেক্সিং এর বিষয়টা হচ্ছে ওই যে যেটাই বললাম, মানে ধরেন অনেকগুলো চ্যানেলের ভিতর দিয়ে একই সাথে সরি একটা চ্যানেলের ভিতর দিয়ে একসাথে অনেকগুলো সিগন্যাল পাস করা যায়, এটাই হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আচ্ছা, এখন আমরা তাহলে কি দেখলাম, মডুলেশন কাকে বলে, তারপর হচ্ছে মডুলেশন কেন দরকার, এগুলো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। মানে ধরেন শর্ট কোশ্চেন হোক, হ্যাঁ শর্ট কোশ্চেন মতোই দিবে, এটা বেশি মার্কের না, হয়তো 1 মার্ক 2 মার্ক এরকম আসবে। যদি মডুলেশন কাকে বলে সেটা হয়তো 1 মার্কের না, দুইটাই 2 মার্কের কি আসতে পারে। তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ মডুলেশন। মডুলেশন আসলে কয় প্রকার? এখানে মডুলেশন দুই ভাগে, মানে অনেকগুলো সেক্টর সেক্টর ভাবে ভাগ করা হয়। এক হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন, আর একটা হচ্ছে পালস মডুলেশন, বা মনে করতে পারেন যে ডিসকন্টিনিউয়াস বা ডিসক্রিট টাইপের যেগুলো। তো কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশনের মধ্যে একটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন এবং অ্যাঙ্গেল মডুলেশন আছে। আমাদের এবার সিলেবাস হচ্ছে এই পর্যন্ত, মানে এবার বলছি মিডের সিলেবাস হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন এই পোর্শনটা। পরবর্তীতে আমরা হয়তো ডিজিটাল মডুলেশনটা দেখব, মানে ফাইনালের ক্ষেত্রে। তো টাইপ কিন্তু দুইভাবে ভাগ, একটা হচ্ছে কন্টিনিউয়াস ওয়েভ আর একটা হচ্ছে পালস মডুলেশন। তো কন্টিনিউয়াসের ক্ষেত্রের ভিতরে কি কি আছে, অ্যামপ্লিটিউড আর অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের আবার দুই ভাগ, একটা ফ্রিকোয়েন্সি বা আমরা খুবই পপুলার আমরা এফএম নাম শুনে অভ্যস্ত, এফএম আর পিএম। তো এফএম আর পিএম কে একসাথে কম্বাইন করে আমরা অ্যাঙ্গেল মডুলেশন বলি। এটা গেল কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন। আর একটা পোর্শন হচ্ছে পালস মডুলেশনের ভিতরে দুইটা, অ্যানালগ আর ডিজিটাল। অ্যানালগের ভিতরে হচ্ছে পিএম, পিডব্লিউএম, পিপিএম। পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, পালস উইথ মডুলেশন, পালস পিপিএম, পালস পার মডুলেশন এরকম। এরপরে আর একটা হচ্ছে ডিজিটাল মডুলেশনের ক্ষেত্রে, আচ্ছা আমি শিওর না যে ফাইনালের ক্ষেত্রে সবগুলো কমপ্লিট করা পসিবল কিনা, যাই হোক পালস কোড মডুলেশন আছে আর ডেল্টা মডুলেশন আছে। পিসিএম, পিসিএমটা মনে হয় পড়ানো হবে অবশ্যই। আচ্ছা আমি পরে পরে দেখবো এগুলো আমরা। এরপরে আসি অ্যামপ্লিটিউড মডুলেশন। আচ্ছা এই পর্যন্ত থাক, ক্লাসে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন থেকে শুরু করব। অ্যামপ্লিটিউড মডুলেশন, তারপরে ওর তার কিছু ম্যাথ থাকবে এটাই আর কি। তারপর মডুলেশনের স্পেকট্রাম। আচ্ছা
বাট এটা কিন্তু আসলে অনেক বেশ বড় একটা স্লাইড, কারণ ৩ টা মডুলেশন, সরি এর ৩ টা তো এর ভিতরে না। না, এর ভিতরে অ্যামপ্লিসিড মডুলেশনটাই আছে। বাট অ্যামপ্লিসিড মডুলেশনে অনেকগুলা ম্যাথও আছে, সেই জন্য মানে ম্যাথ অ্যাড করা তো, সেই জন্য দেখা যাচ্ছে একটু বেশ বড় হয়ে গেছে স্লাইডটা। সমস্যা নেই, তাহলে আমরা মোটামুটি অল্প একটু দেখলাম এই স্লাইডের ৪ পেজ পর্যন্ত। তার তার ভিতরে ৩টা কোশ্চেন এখানে হতে পারে। এক হচ্ছে মডুলেশন কাকে বলে, ২ হচ্ছে মডুলেশন কেন দরকার, ৩ মডুলেশনের ক্লাসিফিকেশন। ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি ক্লাস এই পর্যন্ত। তার কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এই সপ্তাহে আপনাদের ল্যাব হবে, কারণ অ্যামপ্লিচিউড মডুলেশন তো পড়াবো এই সপ্তাহে। তো এই সপ্তাহে অ্যামপ্লিচিউড মডুলেশন পড়ালে দেখা যাবে ওইটার উপরে ল্যাব হবে। আসলে ল্যাব হবে না কেন, ল্যাবের ইকুইপমেন্ট অনেক নষ্ট, মানে ধরেন ঠিকই নাই। বাট অ্যামপ্লিচিউড মডুলেশন মনে হয় মোটামুটি একটু দেখানো যেতে পারে, যতদূর আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ, এই সপ্তাহে ল্যাব হবে তাহলে। আচ্ছা, আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্স এইখানে লিখবেন না, আমি বলি কোথায় লিখবেন। আপনাদের যে ক্লাসরুমে লিংক প্রোভাইড করা হয়েছে না, সেইখানে দেখবেন কমেন্ট আকারে আপনাদের নিজেদের আইডি নম্বরটা লিখেন। এখানে লিখলে আমার কালেক্ট করতে